আমাদের সাথে আছেন ডক্টর কাশফিয়া আহমেদ এবং আছেন আহমেদ রশিদ লালী। চলে যাব কাশফিয়া আপার কাছে। আপা, আপনি তো কৃষি নিয়ে কাজ করছেন অনেকদিন হলো। আমরা দেখলাম যে কৃষিতে আসলে বরাদ্দের দিক থেকে সপ্তম পর্যায়ে আছে কৃষি। এই বাজেট নিয়ে, কৃষি নিয়ে আপনার প্রত্যাশাটা কি? কৃষির কোন কোন জায়গায় আসলে সর্বাধিকারের ভিত্তিতে বরাদ্দটা দেওয়া উচিত? ধন্যবাদ। যেটা বলছিলাম যে আসলে সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে বাজেটটা করা হয়েছে, সেখানে কৃষিতে আমরা দেখলাম কৃষির অবস্থানটা সপ্তম স্থানে আছে এডিবি বরাদ্দতে। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে কৃষিকে অধিকতর গুরুত্ব দিতে। তো কৃষিকে আসলে গুরুত্ব দিতে হলে বাজেটেও কৃষি খাতের মানটা একটু বাড়ানো দরকার ছিল। এটা হচ্ছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কৃষি বাজেটে আমরা বরাবর যে জায়গাগুলোতে দিয়ে থাকি বাজেট, এইবার তার থেকে একটু ব্যতিক্রম হতে হবে। কারণ আমরা স্মার্ট বাংলাদেশের জন্য যে প্রযুক্তি নির্ভর কৃষির কথা বলছি এবং জলবায়ু পরিবর্তনের সাথে সাথে জলবায়ু নির্ভর কৃষির কথা বলছি, এইবারের বাজেটে ওই জায়গাগুলোতে অবশ্যই ফোকাস দিতে হবে। কৃষির যে ভ্যালু চেইনটা আছে, আমরা জানি যে একেবারে কৃষি পণ্য কেনা থেকে শুরু করে, তারও আগে যদি যাই মাটি পরীক্ষা থেকে শুরু করে বীজ কেনা, সার, কীটনাশক এবং সেচ এবং সর্বোপরি বিপণন, কৃষি বিপণন, এই টোটাল ভ্যালু চেনটাতে আমাদেরকে ধরে ধরে আসলে বাজেট দিতে হবে। যেমন ভর্তুকির কথা যখন আসে, তখন আমরা দেখি যে সারে ভর্তুকি দেওয়া হয় এবং পল্লী বিদ্যুতের মাধ্যমে সেচ হয়, ওই বিদ্যুতের ওই খাতটাতে ভর্তুকি দেওয়া হয়। কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আছে, কীটনাশক বলি বা বিপণন ব্যবস্থা, ওই জায়গাগুলোতে আমরা কখনো ওইরকমভাবে ভাবি না। ওই জায়গাগুলোতে নজর দিতে হবে বিশেষ করে। আর সবচেয়ে যেখানে কৃষক আমাদের মার খাচ্ছে, যেটা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি বলবো যে সবচেয়ে প্রধান অন্তরায়, সেটা হচ্ছে মূল্য পাচ্ছে না। আমাদের কৃষক মূল্য পাচ্ছে না। কাজে আমরা যত সুন্দর করেই, যত স্মার্টলি বাজেটটা সাজাই না কেন, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে হিরো কিন্তু কৃষক। সে যদি স্মার্ট না হয়, তাকে যদি আমরা এই প্রযুক্তির আওতায় আনতে না পারি, তাহলে কিন্তু এই টোটাল আমাদের যে স্বপ্নটা, সেটা আসলে ভেঙে যাবে। এবং ডিজিটাইজেশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমাদের আসলে কৃষিতে যদি আমরা ডিজিটাইজেশন বা প্রযুক্তির কথা বলি, স্মার্ট বাংলাদেশের যে কাঠামোগুলো ধরা হচ্ছে তার মধ্যে একটা স্মার্ট কৃষি। সেই ডিজিটাইজেশনের সময় দেখা যাবে যে আমাদের কিন্তু কোনো পূর্ণাঙ্গ ডাটা বেজ নাই। এই জন্য হয় কি, যখন পেঁয়াজের সমস্যা হয় আমরা বুঝতে পারি না যে আসলে সত্যিকার অর্থে কতখানি পেঁয়াজ উৎপাদন হয়েছে, কতখানি পেঁয়াজ আনতে হবে, আমরা একটা অ্যাজাম্পশন করি। হ্যাঁ, কিন্তু প্রপার একটা ডাটা বেজ আমাদের কৃষকদের, হ্যাঁ, গুদামে আছে বা কতখানি হিমাগারে আছে, কতখানি সরকারি, মানে একটা টোটাল কমপ্লিট ডাটা বেজ, ওইটা কিন্তু আমাদের নাই। ওইটা এখন সবচেয়ে বেশি জরুরি। মানে যদি আমরা কৃষিটাকে ঢেলে সাজাতে চাই, আমরা যদি কৃষিটাকে স্মার্ট করতে চাই, সব কিছুর আগে একটা পূর্ণাঙ্গ ডাটাবেজ, আমাদের কৃষকের ডাটাবেজ, তার ফসলের ডাটাবেজ, আমাদের টোটাল ভ্যালু চেনের ডাটাবেজ, কোথায় জিনিসটা ভর্তুকি দিতে হবে, কোন জিনিসটা কম, কোন সময়ে। মানে আমরা এখন বললাম একবার মরিচ নিয়ে হাইপ উঠলো, মরিচ আনো, একবার পেঁয়াজ নিয়ে হাইপ, এইটা না। মানে আমাদের একটা টোটাল ডাটাবেজ থাকবে, সেটার উপরে বেস করে কৃষি মন্ত্রণালয় বলে দিবে যে এই বছর আমাদের এখানে ঘাটতি হতে পারে, আগে থেকে আমরা এটা প্রিকশনটা নিব, তাহলে বাজারটাকে নিয়ন্ত্রণ করা যাবে। ধন্যবাদ। আমরা আবার ফিরবো আহমেদ রশিদ লালীর কাছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এই পুঁজিবাজারের একটি সমস্যা আমরা প্রায় শুনি, আপনিও বিভিন্ন জায়গায় বলেছেন যে আমাদের এইখানে বিনিয়োগটা আসলে ট্রেডিং নির্ভর, ইনভেস্টমেন্টের দিকে ঠিক যায় না। এই বিষয়ে প্রধান অন্তরায়গুলো কি, বাধাগুলো কি, এটা যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ। দেখেন, আমাদের অন্যান্য বিশ্বে, অন্যান্য স্টক এক্সচেঞ্জে 80% কিন্তু ইনভেস্টমেন্ট হয় এবং সেটা ইনস্টিটিউশন সহ ইন্ডিভিজুয়াল, বড় হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালসরা করেন। আমাদের এখানে যেটা আমরা দেখি সেটা হলো যে মানে এই যে ট্রেডার যারা ডে ট্রেডিং করে, মানে 2 দিনের মাথায় তারা লাভ তুলে নিতে চায়, এইরকম হলো 80% উল্টাটা, এবং 20% মাত্র ইনভেস্টমেন্ট করেন রিয়েল সেন্সে। সো আমার কাছে যেটা মনে হয়, এটা একমাত্র কারণ হলো কিছু কিছু যদি আমরা ডিভিডেন্ড বেসটা যদি ঠিক করতে পারি, লাইক ফর এক্সাম্পল এখন ডিভিডেন্ডের উপরে 15% অথবা 10% যেটা টিআইএন না থাকলে, তো সেইটা যদি আমরা মৌকুফ করতে পারি এবং সেখানে যদি আমরা যাতে লোকজন সেখানে ট্যাক্সবিহীন ডিভিডেন্ড পেতে পারেন। এখানে আপনি দেখেন কোম্পানি একবার ট্যাক্স দিয়ে আসছে, এরপরে যখন ডিভিডেন্ডের উপরে যে অ্যানাউন্সমেন্টটা করে সেটার উপরে ট্যাক্স দেয়, আবার কিন্তু আমি যে ডিভিডেন্ড পেলাম আমার থেকে আবার 10% এআইটি কেটে রাখে। আবার আমি যখন ফাইনাল ইসে দিলাম, ফাইল করলাম,
তখন কিন্তু ওইটা রিবেট পাই 10%, বাট তারপরেও টোটালের উপরে একটা কিন্তু চলে আসে ট্যাক্স। তো এই জিনিসগুলোকে আমাদেরকে সিনক্রোনাইজ করে ঠিক করতে হবে যে একজন বিনিয়োগকারী যাতে স্টিক করে তার ইনভেস্টমেন্টে, এবং সে জানতে হবে তাকে যে আমার কোনো ট্যাক্স নাই। মানে আমরা তো এতদিন ডাবল ট্যাক্সেশন শুনেছি, কিন্তু এখন ট্রিপল ট্যাক্সেশনে কিন্তু চলে আসছে। সো কাজেই এই জিনিসগুলো আরো সহজীকরণ করতে হবে এবং এই দিকে নজর দিতে হবে যদি আমাদের বিনিয়োগকারীদেরকে মানে ইনভেস্টমেন্টের দিকে যদি ধাবিত করতে হয়। আরেকটা বিষয় যে আসলে আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু হতে পারে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্টের একটা বড় ভূমিকা রাখতে পারে, এবং সেখানে আমরা দেখি যে আমাদের এই এখনকার, কারণ যেহেতু এখানে রিস্কটাও বেশি, গেইনটাও যদি বেশি, ব্যাংকগুলো আসছে না। তো বর্তমান বাজেটের প্রেক্ষাপটে এমন কোনো পলিসি সাপোর্ট কি আপনি আশা করছেন কিনা যাতে ব্যাংকগুলো শেয়ার মার্কেটে আসলে ইনভেস্ট করতে ইচ্ছুক হয়? রাইট, দেখেন কিছু ব্যাংক ছাড়া কিন্তু মোস্ট অফ দ্য ব্যাংকস কিন্তু ওদের ইনভেস্টমেন্ট পুঁজিবাজারে আছে। সেখানে কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতা আছে যেটা বাংলাদেশ ব্যাংকে ইয়ে করে দিয়েছে, 25% অফ টোটাল যে ওনাদের ইকুইটি আছে সেখানে মাত্র ওইটুক তারা ইনভেস্টমেন্ট করতে পারে। যদিও এখনও যারা ইনভেস্টমেন্ট করছেন তারা ওই লেভেলে পৌঁছতে পারেন নাই, তাদের 13% 14% এরকম ইনভেস্টমেন্ট আছে, সেটা ওনারা বাড়াতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওনাদের কাছে সেই রকম ইনফ্রাস্ট্রাকচার নাই কিংবা সেরকম ওয়ার্কফোর্স নাই যারা ইনভেস্টমেন্টের দিকে দেখে সম্পূর্ণ সেটা ইনভেস্টমেন্ট করতে পারে, সেই দিকে ওনাদের এক্সপার্টাইজ ইয়ে করতে হবে। দ্বিতীয় কথা, দেখেন আমাদের আরেকটা প্রবলেম হলো যে প্রত্যেকটা ট্রেড যখন আমরা একজন করি তখন কিন্তু এআইটি কেটে রাখা হয় 0.05%। আপনি যদি বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকান, আপনি ইন্ডিয়াতে পাবেন আপনার 0.013%, আর পাকিস্তানে পাবেন আপনি 0.02%, এবং হংকংয়ে আপনি পাবেন 0.0027%। মানে অর্ধেকেরও কম আমরা দিচ্ছি 0.05%। সেখানে কিন্তু বিশ্বের অন্যান্য দেশে কিন্তু এই রেটটা অনেক কম। সো কাজেই এই ছোট ছোট জিনিস এগুলো দেখতে হবে। আমি আরেকটা জিনিস একটু বলতে চাই যে সবাই হয়তো জেনে থাকবেন যে বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং এসইসি একটা এসএমই বোর্ডের ইয়ে করেছে। হ্যাঁ, সো এসএমই বোর্ড একটা ওনারা করেছেন, এবং এখানে মানে করাই হয়েছে একমাত্র কারণে যে যারা একটা ইকোনমির মেন ওয়ার্ক ইয়েটা হইতেছে একটা এসএমই। তো যত বেশি এসএমই হবে, আজকে চাইনিজ বলেন ইন্ডিয়ানস বলেন, এই এসএমই দিয়ে কিন্তু আজকে তারা ডেভেলপ হয়েছে, এবং প্রত্যেক এটা ইকোনমিক্সের থিওরি। সো এসএমইটা যেহেতু বোর্ড করা হয়েছে, এসএমই বোর্ডে যাতে এসএমই কোম্পানিরা ওনারা মানে লোন পেতে ওনাদের বেগ পেতে হয়, সেই ইন্টারেস্টটা এসএমই যারা লোন নেন ওনাদের ইন্টারেস্ট কিন্তু অনেক হাই। সো কাজেই আমি মনে করি যে ওনাদের এসএমইকে যদি একটা ট্যাক্সের ছাড় দেয়া হয় এবং উদ্বুদ্ধ করা হয় যে টাকা তুমি পুঁজিবাজার থেকে নেও, হ্যাঁ, সাবস্ক্রিপশনটা, তাহলে কিন্তু এসএমই দের কোম্পানিগুলোরও উপকার হবে এবং পুঁজিবাজারও একটা এক্সপ্যানশন করতে পারে। সো এখানে একটা ট্যাক্স এর উপরে একটা যদি ইয়ে করা যায়, একটা ওয়েভার দেয়া যায় ওনাদেরকে, তাহলে পরে ওনারা এখান থেকে টাকা তুলতে আগ্রহী হবেন। সেই জিনিসটা কিন্তু কেউ বলছে না, কিংবা সেই জিনিসটার দিকে সরকারও কিন্তু নজর দিচ্ছে না, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আসলে আমাদের যারা আমরা নবীন যারা আছেন, যারা ইউথ, তারা যখন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চায় একটা টেন্ডেন্সি আমাদের থাকে, যেটা আমরা ট্রেডারের মেইন মেকানিজম, যেটা যে আমরা রাতারাতি রিটার্ন পেতে চাই, এবং এই কারণেই কিন্তু তারা কোনো ভালো কোম্পানির রিটার্নগুলো যেহেতু অনেক ডিলেইড হয়, তারা এই ছোট ছোট জেড ক্যাটাগরির কোম্পানিতে আসলে ইনভেস্ট করে। এখন আপনি যেহেতু বলছেন যে এসএমই যখন আমাদের এই শেয়ার মার্কেটে আসবে, ইনভেস্টমেন্ট যখন নিতে চাবে, তারা যখন ক্যাপিটালটা নিতে চাবে, তাদের মধ্যে এই ক্যাটাগরাইজেশনটা আসলে যারা নতুন করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে কতটুকু, নাকি সেটা আবার ওই জেড ক্যাটাগরি
গুড ক্যাটাগরি এর মধ্যে পড়ে? না না না, ওদের কিন্তু সিস্টেম আলাদা। আপনি যখন এসএমই বোর্ডে লিস্টেড হবেন, তো এই গ্রুপে যে লিস্টেড হবার যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু একেবারেই ভিন্ন এবং তাদের জন্য অনেক সহজ করা হয়েছে। আপনি যে জিনিসগুলো চাইবে আপনার কাছে মেল মার্কেটের জন্য, সেটা কিন্তু এসএমইর প্যারামিটারস না। এসএমইর প্যারামিটার লিস্টেডের জন্য একেবারেই আলাদা এবং ওনাদের খুব সহজীকরণ করা হয়েছে। সো একজন এসএমই কোম্পানি কিন্তু ওনারা কিন্তু এসএমই বোর্ড থেকে খুব সহজে টাকা নিতে পারেন এবং এত কাগজপত্র ওনাদেরকে দেয়া লাগে না। সো কাজে খুব ইজি করা হয়েছে। অনলি থিং ইজ যে সরকারের একটু যদি সহযোগিতা থাকে, ট্যাক্স ওয়েভার দিয়ে দেন, তাহলে পরে ওনারা কিন্তু বাজারে আসতে পারে এবং ওনাদের যে ইন্টারেস্টটা পে করছেন কিংবা ব্যাংকে বেগ পেতে হচ্ছে টাকা নিতে, ওখান থেকে ওনারা রেহাই পাবেন। আচ্ছা, ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। এবার আছি ডক্টর কাশফি আহমেদের কাছে। আপনি বলছিলেন যে আসলে প্রত্যেক ভ্যালু চেইনের কৃষি পণ্য উৎপাদন থেকে শুরু করে একদম বাজারে ফাইনাল গুড পর্যন্ত জানার প্রত্যেকটা ভ্যালু চেইনের পয়েন্টে আসলে সরকারের নজরদারিটা বাড়ানো উচিত। আপনি দেখুন যে যেটা আমরা 10 টাকা দিয়ে কিনি, কৃষক হয়তো সেটা 1 টাকাও পায় না। এবং এর মধ্যে একটা প্রধান উপকরণ হচ্ছে যে মধ্যস্বত্বভোগী যে মিডলম্যানদের একটা এক্সিস্টেন্স, এবং এরপরে চলে যায় পরিবহন খাতের একটা বিশাল ট্রান্সপোর্টেশন কস্ট সেখানে থাকে এবং রোড কস্টও সেখানে থাকে। আপনি ভ্যালু চেনের বিভিন্ন পয়েন্টে মানে যেই পয়েন্টগুলো আসলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে দায়ী, সেগুলো নিয়ে যদি কিছু বলেন। ভ্যালু চেনের মধ্যে আসলে আমরা কৃষক কিন্তু একেবারে প্রথম শুরু থেকেই কিন্তু সে ধাক্কায় থাকে। কারণ হচ্ছে ম্যাক্সিমাম আমাদের হয় যে আমাদের কৃষকরা খুব মার্জিনাল কৃষক ম্যাক্সিমামই, তো ওনারা হয় কি প্রথমেই একটা কোনো ইনপুট সাপ্লায়ার বা যাদের সাথে তারা কাজ করে, কীটনাশক বিক্রেতা, সার বিক্রেতা, তাদের সাথে একটা চুক্তিতে চলে যায়। তাদের কাছ থেকে টাকা নেয়, নিয়ে তারা তাদের জিনিসপত্রগুলো কেনে, উপকরণগুলো কিনে, কৃষি উপকরণ, এবং যখন তার পণ্য সে বিক্রি করে একটা বেশিরভাগ অংশই তাকে আবার ফেরত দিয়ে দিতে হয়, যেটাতে তার আসলে লাভ হয় না। সে সবসময় একটা চক্রের মধ্যে ঘুরে। কাজে এখন আমরা যে স্মার্ট কৃষির কথা বলছি, যেখানে প্রযুক্তির ব্যবহার করা হবে, এই বাজেটে আমি আশা করব যে আমাদের এই বাজেটে এখানে একটা বড় বাজেট থাকবে। সেই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা এই যে মাঝখানের যে অ্যাক্টরগুলো, যারা কৃষকের দাম পেতে গিয়ে মানে সঠিক মূল্য পেতে গিয়ে কৃষক বাধাগ্রস্ত হয়, ওই ফ্যাক্টরগুলোকে কমিয়ে নিয়ে আসবে। যেমন আমরা যদি এআই ব্যবহার করতে পারি, অথবা আইওটি ব্যবহার করতে পারি, অথবা একটা উন্নত মেশিনারিজ ব্যবহার করতে পারি, যে জায়গাগুলোতে কৃষক বাধাগ্রস্ত হচ্ছে এবং যেখানে গিয়ে তাকে আসলে আরেকজনের উপর নির্ভরশীল হতে হচ্ছে, ওই নির্ভরশীলতাটাকে যদি কমিয়ে আনতে পারি, প্রযুক্তি আসলে একমাত্র এটা পারে। আরেকটা বিষয় হচ্ছে যদি সরকার এখানে খুব গুরুত্ব দেয়, যেমন লালি ভাই যেটা বললেন যে পাকিস্তান এবং ইন্ডিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেই ওরা বিভিন্ন ক্ষেত্রে যেমন আগানো, কৃষি ক্ষেত্রেও কিন্তু ওরা অনেক আগানো। বিশেষ করে ইন্ডিয়ার কথা আমি বলবো যে সরকার একটা অনেক বড় সাপোর্ট দেয় পণ্য কেনার ক্ষেত্রে। আমাদের হয় কি 1%ও সরকার কেনে না, যখন ধান থেকে চাল হয় সরকার 1%ও কেনে না, কারণ বলে যে সরকারের গুদাম নাই, হ্যাঁ, খাদ্যদ্রব্য মজুত করার গুদাম নাই। আবার পণ্য আমাদের পচে যায়, বাইরে থেকে আমদানি করতে হয়, তখন সরকার থেকে বলা হয় যে আমাদের হিমাগার নাই। তা আজকে এই স্বাধীনতার 50 বছর পরেও যখন আমরা মেট্রো রেল দেখছি, যখন আমরা এক্সপ্রেস হাইওয়ে দেখছি, যখন আমরা কর্ণফুলী টানেল দেখছি, তখন কেন আমরা জেলায় জেলায় খাদ্য গুদাম দেখতে পাচ্ছি না? কেন আমাদের হিমাগারগুলি নষ্ট হয়ে যাচ্ছে? যে হিমাগারগুলো ছিল সেগুলো বেশ কয়েকটা অকেজো হয়ে পড়ে আছে। তারপরে আমাদের চিনি কল, খুবই চিনিতে আমরা খুবই ভালো ছিলাম, সেই চিনি কলগুলো বেশ কতগুলো বন্ধ হয়ে আছে। তা এখন এই বাজেটে আমার কাছে মনে হয় যে যদি আমরা কৃষককে আসলেই সাপোর্ট দিতে চাই, তাহলে প্রত্যেক জেলায় খাদ্য গুদাম কৃষকের জন্যই সরকারকে করতে হবে, যেখানে কৃষক খুব কম মূল্যে তার খাদ্যগুলো রাখতে পারবে, বা সরকারি কিনে নিয়ে একটা ভালো দাম দিয়ে কিনে নিয়ে সে গুদামে রাখতে পারবে। হিমাগার তৈরি করতে হবে, একটা হিমাগার, একটা খাদ্য গুদাম প্রত্যেক জেলায় যদি করতে পারি, আমরা যদি এটা ইচ্ছা করি, আসলে এটা ইচ্ছার ব্যাপার, হ্যাঁ, এটা ইচ্ছার ব্যাপার। এটা যে খুব বেশি হাই কস্ট হবে তাও না, আমরা চিন্তা ভাবনা করে কিভাবে লো কস্টে করা যায় সেই প্রযুক্তিও বের করা যায়। কিন্তু এই জিনিসগুলো যদি করা না হয় এবং কৃষককে যদি আসলে এই জায়গাগুলোতে সাপোর্ট দেওয়া না হয়, তাহলে কৃষক কখনোই লাভবান হবে না। এবং বিবিএস এর জরিপে দেখা গেছে 2023 সালে প্রায় 15 লাখের বেশি, প্রায় 17 লাখের মতো কৃষক কিন্তু কৃষি পেশা ছেড়ে দিয়েছে, যেটা খুবই আমাদের জন্য একটা খুবই মানে ভয়ঙ্কর একটা নিউজ। আমরা দেখি যে যখন হারভেস্টিং পিরিয়ডে
মানে মজুর পাওয়া যায় না, লেবার পাওয়া যায় না, এবং 1000 টাকা করে পার ডে দিয়ে তাদের ধান কাটতে হয়। তো এখন যদি প্রযুক্তি সেরকম আসে, ধান কাটার মেশিনগুলো যদি সরকার সেইভাবে, কৃষক কোঅপারেটিভ, এটা একটা কিন্তু স্মার্ট বাংলাদেশের যে ম্যানিফেস্টো ছিল সেখানে মধ্যে আছে একটা কৃষক কোঅপারেটিভ, ওই জিনিসটা যদি আমরা করতে পারি এবং সবচেয়ে বড় কথা যেটা দলীয়করণ মুক্ত রেখে একেবারে কৃষকদেরকে নিয়ে যদি কৃষক কোঅপারেটিভ করা যায়, তাহলে এই যে সুবিধাগুলো সরকার দিতে চাচ্ছে সেটা ঠিকভাবে কৃষকের কাছে পৌঁছাবে। ধন্যবাদ। আমরা জনাব লালিক আপনার কাছে আসছি লাস্ট একটি প্রশ্ন নিয়ে, সেটি হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম দিস ট্যাক্সেশন, আপনি বলছিলেন যে ট্যাক্স যদি কমানো হয় তাহলে হয়তো ডিভিডেন্টের বা এই শেয়ার বাজারের প্রতি মানুষজন আকৃষ্ট হবে, ওইটার পাশাপাশি কি সরকারের তরফ থেকে আর কোনো পলিসি সাপোর্ট, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা অন্য কোনো দিক থেকে আপনি আশা করছেন কিনা? জি দেখেন, বিষয়টা হচ্ছে যে ট্যাক্স কমাবার জন্য সবাই বলতে পারে, অ্যাকচুয়ালি সবাই চায় যে বাজেটে ট্যাক্স কমুক, মানে জিনিসপত্রের দাম কমুক, এটা সবাই চায়, আমিও চাই। পয়েন্ট ইজ যে আমাদের যে বাজেটটা আসছে 8 লক্ষ কোটি টাকা প্রায়, সেখানে আমার কয়েকটা চ্যালেঞ্জ কিন্তু আছে। সেটা হলো যে আপনার ইনফ্লেশনটাকে কিভাবে আটকানো যায়, ইনফ্লেশনটাকে কিভাবে কন্ট্রোলে করা যায়, দ্বিতীয়ত গভর্নেন্স সিস্টেম। আপনি যতক্ষণ পর্যন্ত গভর্নেন্স সিস্টেমটা ডেভেলপ না করতে পারেন তাহলে দেয়ার উইল বি এ প্রবলেম। থার্ড চ্যালেঞ্জ ইজ আপনার ট্যাক্স নেটটা। আপনি দেখেন, আমি উদাহরণ দিতে পারি যে আজকে যারা ট্যাক্স দিচ্ছেন, যেটা 4,80,000 কোটি টাকা এনবিআর থেকে কালেকশন করবেন, আপনি সেখানে দেখেন যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে কিন্তু প্রেশারটা বেশি। কিভাবে বেশি আপনি আশ্চর্য হবেন। যারা ট্যাক্স দিয়েছে, অ্যাসেসমেন্ট হয়েছে, সব ট্যাক্স পেমেন্ট হয়েছে, সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, 3 বছর আগের ফাইল খুলে বসে থাকে ক্লেম করে। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বের হতে হলে আপনাকে একমাত্র উপায় হলো ট্যাক্স নেট বাড়ানো। আপনি আজকে দেখেন লক্ষ লক্ষ দোকান আছে, স্টোর আছে, পানের দোকান আছে, এরা কিন্তু হিউজ ইনকাম করছে, কিন্তু এদের উপরে কোনো কন্ট্রোল নাই সরকারের। কেউ ট্যাক্স দেয় না, একটা টাকাও ট্যাক্স দেয় না। যদি আপনি বছরে তাকে 2000 টাকা করে এক একটা দোকান থেকে ট্যাক্স নেন, উইদাউট এনি হ্যাসেল, উইদাউট এনি, তাদের কোনো হ্যাসেল যাতে না হয়, একটা চাঁদা দিতে পারছে, সো ট্যাক্স এটাকে ফর্মালাইজ করে ফেলা। 2000 টাকা একটা দোকানে, মানে কোটি কোটি টাকার ব্যবসা সে করছে, 2000 টাকা দিতে তার গায়েও লাগবে না, কিন্তু একটা লোক যাবে বছরের শেষে একটা রসিদ দিবে, টাকা নিয়ে চলে আসবে। এই যে ট্যাক্স রিটার্ন ফাইল করা, এইটা করা সেইটা করা কোনো প্রয়োজন নাই। জাস্ট ওখানে এনবিআর এর লোক যাবে, ওখানে গিয়ে ওনারা টাকা দিবে, ওনারা রসিদ দিবে, নিয়ে চলে আসবে। সেটা ডিজিটালি পেমেন্ট হলে ওই সবচেয়ে বেস্ট, কারণ সেক্ষেত্রে কোনো যে টাকা নিতে আসবে তাকে ব্রাইব করা, এই ধরনের কোনো, আপনাকে আকৃষ্ট করে নিয়ে আসতে হবে যদি ট্যাক্স নেটটাকে যদি আপনাকে বাড়াতে হয়। সো দিস আর অল চ্যালেঞ্জ ইন দিস এভরি বাজেট, শুধু এই বাজেট বলবো না, এভরি বাজেটে এইসব চ্যালেঞ্জেস থাকে। তো আমার কাছে যেটা মনে হয়, আপনি দেখেন আরেকটা জিনিস যেটা আসতেছে, সেটা হলো হাইয়েস্ট স্ল্যাব যেটা ইন্ডিভিজুয়াল ট্যাক্সের, সেটা 25% ছিল, সেইটাকে এখন 30%-এ নিয়ে যাচ্ছেন। তার মানে হচ্ছে যে 38 লক্ষ 40 লক্ষ টাকা যে আয় করবে তাকে কিন্তু 30% ট্যাক্স দিতে হবে হাইয়েস্ট ব্র্যাকেটে। সো এই জিনিসগুলোকে কিভাবে সিনক্রোনাইজ করা যায়, কিভাবে আপনি একজন ট্যাক্স পেয়ারকে করতে পারেন যাতে ওকে কোনো হ্যাসেল করতে না হয়, ওকে কোনোভাবে ট্যাক্স ডিপার্টমেন্ট না করে, এই জিনিসগুলো একটু দেখতে হবে। ট্যাক্সের আদায় করার সময় আপনাকে সহজীকরণ করতে হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজন দেন আদার থিংস। ওকে, ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।